প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখব লেনদেন অধ্যায়ে রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান শিখব। আমরা দেখতে পাচ্ছি যে সকল ঘটনা ব্যবসায়িক লেনদেন নয় তার পরিমাণ কত। আমরা প্রশ্নটি বিশ্লেষণ নীতি দেখব, অর্থাৎ এই প্রশ্ন হতে হিসাব বিজ্ঞানের বিশ্লেষণ নীতি আমরা দেখব যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। আমরা 13 তারিখে দেখতে পাচ্ছি মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয় করে মেয়ের বিয়ের খরচ করেছে 55,000 টাকা। তাহলে 13 তারিখটি লেনদেন হবে না, কেননা মালিকের ব্যক্তিগত অর্থ খরচ হয়েছে, কিন্তু ব্যবসায়ের কোনো অর্থের পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। আমরা 13 তারিখে লিখব মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয় করে মেয়ের বিয়ের খরচ করলেন 55,000 টাকা। আমরা আরেকটি তারিখ দেখতে পাচ্ছি 28 তারিখ, জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ যার বেতন 30,000 টাকা ধার্য করা হয়। জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ করায় ব্যবসায়ে কোনো অর্থের পরিবর্তন হয়নি, সুতরাং 28 তারিখকে আমরা ঘটনা বলবো কিন্তু লেনদেন বলবো না। আমরা ক নাম্বারে লিখব 28 তারিখে ম্যানেজার নিয়োগ 30,000 টাকা। তাহলে 13 এবং 28 এই দুইটি তারিখে ব্যবসায়ের কোনো অর্থের পরিবর্তন ঘটেনি, সুতরাং এই 85,000 টাকাকে লেনদেন হিসাবে আখ্যায়িত করব না। আমরা লিখব যে সকল ঘটনা ব্যবসায়িক লেনদেন নয় তার পরিমাণ হচ্ছে 85,000 টাকা। আমরা খ নং প্রশ্নে দেখতে পাচ্ছি উপর্যুক্ত তথ্যের আলোকে এম ট্রেডার্সের সংশ্লিষ্ট হিসাবসমূহ শ্রেণীবিন্যাস করো, অর্থাৎ 13 এবং 28 তারিখ ব্যতীত যে সকল তারিখগুলো রয়েছে তার হিসাব তৈরি করব এবং হিসাবের শ্রেণীবিন্যাস তৈরি করব। তাহলে আমরা 1 তারিখে দেখতে পাচ্ছি 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। তাহলে এম ট্রেডার যদি 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে, একদিকে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং মালিক সুবিধা দেওয়ার কারণে অপরদিকে 2 লক্ষ টাকা মূলধন বৃদ্ধি পেয়েছে। আমরা লিখব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান সম্পদ, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা 5 তারিখ দেখতে পাচ্ছি সুমনের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লেখা যায় এবং ক্রয়ের সাথে যদি কোনো পরিচিত ব্যক্তির নাম উল্লেখ থাকে, সেই বাক্যে যদি ধারে, নগদ, বাকি, চেক এই কথাগুলো উল্লেখ না থাকে, তাহলে আমরা ধরে নেব নিঃসন্দেহে বাকিতে ক্রয় করা হয়েছে। ক্রয়ের সাথে যদি বাকি কথা আমরা ধরে নেই, তাহলে ক্রয়ের সাথে প্রদেয় নাম সৃষ্টি হয়। আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় সুমন হিসাব ক্রেডিট। ক্রয়কে ব্যয় বা খরচ বলবো, প্রদেয় হিসাবকে দায় বলবো। আমরা 15 তারিখে দেখতে পাচ্ছি বাকিতে পণ্য বিক্রয় 40,000 টাকা। পণ্য বিক্রয় করলে অবশ্যই বিক্রয়ের নাম আমরা লিখব, কেননা পণ্য বিক্রয় করলে আয় সৃষ্টি হয়। পণ্য বিক্রয় করলে যদি আয় সৃষ্টি হয় তাহলে আয় ক্রেডিট হয় এবং এই বিক্রয়ের সাথে বাকি কথা থাকার কারণে আমরা প্রাপ্য হিসাব ধরে নেব। তাহলে আমরা লিখব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবটি হচ্ছে সম্পদ এবং বিক্রয় হচ্ছে আয়। আমরা 18 তারিখে আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি সুমনকে পরিশোধ 7,000 টাকা। সুমনকে পরিশোধ করলে নগদ অর্থ কারবার থেকে চলে যায়। আমরা উপরে দেখব সুমন প্রদেয় ছিল ক্রেডিট। আজকে যদি তাকে নগদ টাকা প্রদান করি তাহলে প্রদেয় সুমন ডেবিট হবে, অর্থাৎ দায় হ্রাস পাবে এবং কারবার থেকে নগদ অর্থ চলে যাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট হবে। নগদানের নাম সম্পদ। আমরা গ নং প্রশ্নটি দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। যেহেতু আমরা লেনদেনগুলো থেকে সংশ্লিষ্ট হিসাব তৈরি করেছি, তাই এখন লেনদেন দেখার প্রয়োজন নেই। আমরা সংশ্লিষ্ট নাম থেকেই সমীকরণের প্রভাবটি দেখার চেষ্টা করব। তাহলে আমরা 1 তারিখে দেখতে পাচ্ছি
নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। আমরা নগদের কলামে 2 লক্ষ টাকা দেব এবং মূলধনের কলামে 2 লক্ষ টাকা দেব। এখানে নগদ অর্থ ডেবিটে থাকলে সম্পদ বৃদ্ধি পায় এবং মূলধন ক্রেডিটে থাকলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। নগদের কলামে 2 লক্ষ টাকা এরকম রেখে দেওয়া অর্থই বৃদ্ধি পাওয়া, এবং যদি ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেই তাহলে সেটি হ্রাস বোঝায়। তো যেহেতু বৃদ্ধি পেয়েছে এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব না, এরকম ফাঁকা রাখব। তাহলে মূলধনের কলামে 2 লক্ষ টাকা লেখা অর্থই হচ্ছে স্বত্বাধিকার বৃদ্ধি, এবং নগদের কলামে 2 লক্ষ টাকা লেখা অর্থই হচ্ছে সম্পদ বৃদ্ধি, অর্থাৎ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। আমরা 5 তারিখের নাম থেকে আমরা দেখব ক্রয় হিসাব ডেবিট হয়েছে এবং প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে। ক্রয় ডেবিটে থাকলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং প্রদেয় ক্রেডিটে থাকলে দায় বৃদ্ধি পায়। তাহলে আমরা 5 তারিখে দায়ের কলামে 20,000 টাকা ফাঁকা রাখবো, অর্থাৎ বৃদ্ধি, এবং যেহেতু ক্রয় হিসাব ডেবিটে থাকলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় আমরা মালিকানা সত্ত্বের কলামে 20,000 টাকা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব, অর্থাৎ এই ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেওয়াই অর্থ হচ্ছে হ্রাস চিহ্ন বা হ্রাসকরণ বোঝায়। আমরা 15 তারিখে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা প্রাপ্যর কলামে 40,000 টাকা ফাঁকা রাখবো, প্রাপ্য হিসাব ডেবিট অর্থ বৃদ্ধি বা সম্পদ বৃদ্ধি, এবং 40,000 টাকা মালিকানা সত্ত্ব বা মূলধনের কলামে বসাবো, কেননা বিক্রয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মালিকানা সত্ত্বও বৃদ্ধি পেয়েছে। আমরা 18 তারিখে দেখব প্রদেয় সমন ডেবিট, অর্থাৎ দায় হ্রাস পেয়েছে। দায় ক্রেডিটে থাকলে বৃদ্ধি পায়, দায় ডেবিটে থাকলে হ্রাস পায়। তাহলে আমরা দায়ের কলামে 7,000 টাকা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব, অর্থাৎ এটি হ্রাস পেয়েছে। এবং নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা যদি ক্রেডিট হয় তাহলে সম্পদ হ্রাস পায়। আমরা নগদের কলামেও 7,000 টাকা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। যেহেতু আমাদের লেনদেনগুলোর কাজ শেষ, আমরা এখন যোগ করব। নগদের কলামে উদ্বৃত্ত হবে 1,93,000 টাকা, যেহেতু 2 লক্ষ টাকা থেকে আমরা 7,000 টাকা বিয়োগ করেছি, 1,93,000 টাকা। দেনাদারে কোনো বিয়োগ ফল নেই, সরাসরি 40,000 টাকা বসাবো। পাওনাদারে আমাদের মোট রয়েছে 20,000, এর মধ্যে 7,000 টাকা আমরা বিয়োগ করেছি, এখন অবশিষ্ট থাকবে 13,000 টাকা। আমাদের মূলধনে ছিল 2 লক্ষ টাকা, 20,000 টাকা বিয়োগ করেছি, ছিল 1,80,000 টাকা। 1,80,000 টাকার সাথে 40,000 টাকা যোগ করেছি, 2,20,000 টাকা। আমাদের ফলাফল 2,20,000 টাকা। এখন আমরা দেখব সম্পদে যত টাকা হবে দায় ও মালিকানা সত্ত্বেও তত টাকা হবে। তাহলে দায় এবং মালিকানা সত্ত্ব মিলে 2,33,000 টাকা। আমাদের সম্পদে 1,93,000 ও 40,000 টাকা যোগ করলেও 2,33,000 টাকা। উভয় সাইড মিলে গেছে এবং সম্পদ ইজিক্যাল টু দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও মিলে গেছে।